আপনাদের দলের রাজনীতিতে ফেসবুক কেন্দ্রিকতা অনেকটা বেশি দেখা যায়। সরকারের মূল কাজ যেই কয়েকটা জিনিস হওয়ার কথা ছিল তার মধ্যে প্রথম কিন্তু এই শহীদ পরিবারের এবং আহতদের পুনর্বাসন। আমাদের নিয়ে মানুষের আসলে অনেক প্রত্যাশা, সাধারণ মানুষের। আপনাদের যে বিভিন্ন সময় বক্তব্য যে বিএনপি চলছে আওয়ামী লীগের টাকা, তো এই ধরনের বক্তব্যগুলো কি রাজনৈতিক যে সংস্কৃতি সেটিকে নষ্ট করে না? ইশরাক হোসেনের এই বিষয়টি এত সহজে সমাধান যদি হতো তাহলে তো সরকারের পক্ষ থেকে তারা নিশ্চয়ই নিতেন। সকল রাজনৈতিক দলগুলোরই আসলে ভাষাগত ব্যবহারের ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য। আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মনিরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও। প্রথমেই যেটি জানতে চাচ্ছি, আপনাদের দল আত্মপ্রকাশ করেছে 4 মাস হয়ে গেছে। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আপনাদের প্রস্তুতি কতটুকু? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা। আমাদের নির্বাচন কমিশনের সাথে আমাদের একটা টিম আছে এনসিপির পক্ষ থেকে। তারা নিয়মিত নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করছে এই নিবন্ধন এবং নিবন্ধনের জন্য যেই প্রক্রিয়ার অনুসরণ করতে হবে সেই কারণে। তো আমাদের আসলে পথসভা শুরু হয়েছে। আমাদের সাংগঠনিক বিস্তারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন দলের ক্ষেত্রে। তো আমাদের সারা বাংলাদেশে যেই 100টি উপজেলা এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে এবং 22টি জেলা, সেইখানে আসলে আমাদের কমিটিগুলো করাই এখন মুখ্য উদ্দেশ্য। এবং সেই কারণেই আমাদের অলরেডি দল থেকে হাসনাত এবং যিনি আসলে দক্ষিণাঞ্চলের দায়িত্বে এবং সার্জিস উত্তরাঞ্চলের দায়িত্বে, তারা কিন্তু অলরেডি পথসভা শুরু করেছে এবং তারা প্রত্যেকটা উপজেলায়, হাসনাত যেমন দক্ষিণে গেছে, দক্ষিণের প্রত্যেকটা উপজেলায় আসলে তার যাওয়ার পরিকল্পনা আছে, আমার একটা রোড ম্যাপ আছে। এবং সার্জিস আলম তিনিও উত্তরাঞ্চলের প্রত্যেকটা রাজশাহী, রংপুর, বগুড়া এই অঞ্চলগুলো ভাগ করা হয়েছে। সুতরাং এই অঞ্চলগুলোর প্রত্যেকটা উপজেলায় তারা ঘুরবেন এবং পথসভা করবেন, সাধারণ মানুষের সাথে এক ধরনের মত বিনিময় করবেন। এবং এইটাই আমরা বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যতের যে নির্বাচনের কথা আমরা বলছি, আমাদের যেই মোটামুটি আমরা যেটা জানি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচনের সময়টা আছে, সেইটার জন্য আমাদের একটা প্রস্তুতি। এবং আমরা আশা করছি সাংগঠনিকভাবে এই জনমত গঠন, এবং আমরা চেষ্টা করছি যে ঈদের আগেই কিছু কমিটি আসলে নিয়ে আসা এবং কমিটি গঠনের মাধ্যমে আমাদের যেই ফাউন্ডেশনটা এনসিপির তৃণমূলে, সেই ফাউন্ডেশনটা আরও শক্ত হবে বলে আমরা মনে করছি। সুতরাং এভাবে করেই আসলে আমাদের নির্বাচনী নিবন্ধন প্রক্রিয়ার আমরা সামনের দিকে আগাচ্ছি। আপনারা শুরুতে বলেছিলেন যে নতুন বন্দোবস্তের কথা, নতুন বন্দোবস্তের রাজনীতির কথা, কিন্তু আমরা তো দেখছি যে আপনারাও সেই গতানুগতিক রাজনীতিতে ঢুকে গেছেন। সেই ব্লেম গেমিং অথবা অন্য দলকে ব্যাশিং করা, সেগুলোই তো বেশি হচ্ছে। এবং একটা অভিযোগ আছে যে আপনারা নিজেদের দল গোছানোর থেকে বেশি অন্য দলের পেছনে সময় ব্যয় করছেন। দেখুন, এই বিষয়ে আমি যদি বলি যে বাংলাদেশের যেই রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলো কিন্তু সেই পুরনো রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যেই তারা থাকতে পছন্দ করে। এবং আমরা আসলে এনসিপির পক্ষ থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, এটা ঠিক। এবং আমরা চেষ্টা করছি যে নতুন রাজনৈতিক সংস্কৃতিও তৈরি করার। কিন্তু আমরা কিন্তু খুব এই রাস্তাটাতে খুব সহজভাবে এগোতে পারছি ব্যাপারটা তা না। আমরা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছি। যেখানে আসলে বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে আসলে প্রতিপক্ষ বা ভিন্ন মতের যারা, তাদের প্রতি আসলে রাজনৈতিক দলগুলোর যে ধরনের মনস্তত্ত্ব, সেটা থেকে তারা বের হয়ে আসতে পারছে না। এটা আমাদের কাছে অনেক ক্ষেত্রে মনে হয়। যখন দেখা যাচ্ছে যে একটা আমাদের বের হতে গেলে আমাদের প্রতিপক্ষ যারা মনে করছেন, সেই জায়গাতে তো আসলে একটা সহাবস্থান দরকার। দেখেন, যখন স্বাভাবিকভাবেই একটি নতুন রাজনৈতিক দল, একটি 4 মাসের রাজনৈতিক দল, এই দলে আমরা সবসময় বলি যে দেখেন, আমাদের ভুলভ্রান্তি থাকবে, আমরা সমালোচনা খুবই ওয়েলকাম করি। এবং সমালোচনা না করলে সব জায়গা থেকেই আমরা যেরকম দেখেছি, দেখেন গত 15 বছরের সমালোচনা বলে যে একটা কথা, সেই কথা কিন্তু ছিল না বাংলাদেশের রাজনীতিতে। কারণ ভিন্ন মত বা সমালোচনা করার সেই সাহসটাই কেউ পায়নি। একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আমরা সবাই ছিলাম। তো এইখানে আমার মনে হয় যে সমালোচনা থাকবে, তবে অবশ্যই যে ব্লেম গেমের রাজনীতি যেটা আপনি বলছেন, যে যেই কাজটা হয়তো
হয়তো আমাদের সমালোচনা করুন, আমরা এটা শুধরে নিব, আমরা কখনো এমন বলছি না যে আমাদের সমালোচনা করা যাবে না বা আমরা সমালোচনা করলে আহত হই, এমন কিছু না। কিন্তু আমরা বলি যে যৌক্তিক সমালোচনা করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার একটা সুযোগ থাকবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা অন্যান্য বড় রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন তাদের পক্ষ থেকে অনেক ক্ষেত্রে অভিযোগটাকেই একদম ব্লেম ওনারা করছেন। আসলে অভিযোগ তো আসতে পারে, কিন্তু অভিযোগের পরে কিন্তু এটা আসলে প্রমাণিত কি প্রমাণিত না, বা এইটার অভিযোগের ভিত্তিতে এনসিপি কিভাবে ফাংশন করছে, এনসিপি সেটা আমলে নিচ্ছে কিনা এবং সেই ব্যাপারে আসলে তারা সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছে কিনা, এটা একটা প্রশ্ন হতে পারে। কিন্তু আসলে ব্লেম গেমের রাজনীতি বাংলাদেশে আসলে আমার মনে হয় না যে এটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে আর টিকে থাকবে। এখন অনেক ক্ষেত্রে নিজেদের ডিফেন্ড করার জন্য আমাদের এক ধরনের ন্যারেটিভ বানাতে হচ্ছে এবং আমাদের বলতে হচ্ছে নিজে ডিফেন্ড করে, সেটা হয়তো ব্লেমের মতো শোনাচ্ছে কিনা আমি জানি না। তবে রাজনৈতিকভাবে আসলে সহাবস্থান আমরা চাই, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটার কথা বলছি এবং 5 আগস্ট পরবর্তী যে অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের কিন্তু এই রাজনৈতিক সহাবস্থান লাগবে। কারণ আওয়ামী লীগ যখন ছিল তখন কিন্তু আমরা দেখেছি যে এই গালাগালির রাজনীতি এই জিনিসটা কিন্তু ছিল। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই নতুন সময়ে আমাদের রাজনৈতিক দলগুলোরও কিন্তু নিজেদের রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে নতুন করে। না, অনেক ক্ষেত্রে তো আপনারাও শুরু করছেন, আপনাদের বিপক্ষ যে দলগুলো আছে তারাও করছে, কিন্তু আপনারাও তো, এটাও তো সত্য যে আপনারাও শুরু করছেন। এই যে একদম স্পেসিফিকলি যদি বলি বিএনপি নিয়ে আপনাদের যে বিভিন্ন সময় বক্তব্য যে বিএনপি চলছে আওয়ামী লীগের টাকা, তো এই ধরনের বক্তব্যগুলো কি রাজনৈতিক যে সংস্কৃতি সেটিকে নষ্ট করে না? অথবা মানে দিনের একটা বড় সময় একটা আপনাদের সমালোচনা আছে যে বিএনপি নিয়ে সমালোচনা করতে আপনাদেরকে বেশি দেখা যায়। তো যে নতুন ধারা রাজনীতি বলছেন সেখানে এইটা অনেকটাই মানে বিপরীতমুখী অবস্থান না? না দেখেন, এখানে বিএনপির সমালোচনা করা বা দেখেন এই জায়গা থেকে আমরা ব্যাপারটা এইভাবে দেখি যে যেই কিছু তো সত্যতা আছে, যেই আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলছি সেটার মানে আমাদের আপনি যে কোর্টটার কথা বলেন এটা সম্ভবত হাসনাত আব্দুল্লাহ বলেছে, জি জি, না এটা কিন্তু হ্যাঁ এটা তৃণমূল পর্যায়ে কিন্তু এই যেই কথাগুলো বলা হচ্ছে কিছুটা সত্যতা নাই, এটা বলা যাবে না। শুধুমাত্র বলার জন্য বলা বা বিরোধিতার জন্য বিরোধিতা, এই রাজনীতি আমরা বিশ্বাস করি না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে শুধুমাত্র অবশ্যই মানে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের একটা রাজনৈতিক ঐক্য তো অবশ্যই দরকার, কিন্তু সেক্ষেত্রে দেখেন আমাদের এনসিপির পক্ষ থেকে আমরা যেই 3টি মূল এজেন্ডা নিয়ে আসলে আমাদের রাজনীতি করছি সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের গণহত্যার সাথে যারা জড়িত আছে তাদের বিচার এবং সংস্কার, এবং তারপরে আমরা বলছি নির্বাচনের কথা। সুতরাং এই বিষয়গুলো নিয়ে তো আমাদের কথা বলতে হবে। এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলছি, বিশেষ করে আমরা দেখছি যে সংস্কারের কথা যখন আমরা বলছি সেক্ষেত্রে আমাদের অন্য রাজনৈতিক দলগুলোর সাথে, বিশেষ করে আমি যদি বলি বড় দল হিসেবে বিএনপির ক্ষেত্রে এই সংস্কার নিয়ে তাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন এবং অনেক ধরনের এমন কথাবার্তা যে সংস্কার, আমরা ক্ষমতায় গেলে সংস্কার, এগুলো কিছুই করব না, এবং এই ধরনের কথাবার্তা কিন্তু আসলে নতুন রাজনৈতিক দল হিসেবে এবং সাধারণ মানুষের কাছে খুব ভালো বার্তা দেয় না। যেখানে কিন্তু আমরা মনে করেছিলাম অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিএনপি বড় দল হিসেবে তার কিন্তু একটা বড় দায়িত্ব এই সংস্কারের প্রতি, কারণ স্বাভাবিকভাবেই বিএনপি কিন্তু এই সংস্কারের কথা বলছে অনেক বছর ধরে, তারা কিন্তু এটাই দাবি করে যে 31 দফার মাধ্যমে তারা কিন্তু সংস্কারের কথাটাই এনেছে। সুতরাং এই বড় দায়িত্বটা কিন্তু বিএনপির পক্ষ থেকে তারা আসলে লিড দিতে পারত, কিন্তু সেই জায়গা থেকে আমরা এই সংস্কার নিয়ে যখনই আমরা কথা বলছি, আমরা যখনই ক্ষমতার ভারসাম্যের কথা বলছি, যখনই আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলছি, জবাবদিহিতার কথা বলছি, নিয়ন্ত্রণের কথা বলছি, তখনই দেখছি যে আসলে আমাদের কটাক্ষ করে এক ধরনের মন্তব্য। তো সেই জায়গা থেকে আমাদের প্রতিপক্ষ বানিয়ে ফেলার আসলে কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। কিন্তু রাজনৈতিক স্ফেয়ারে প্রতিপক্ষ ভাববেই রাজনৈতিক দলগুলো একে অপরকে, কিন্তু এমনিতে আসলে আমাদের যদি বলি যে এই রাজনৈতিক যে এই মুহূর্তে যে নানান অস্থিতিশীলতা বিদ্যমান, এখানে আমাদের অবশ্যই রাজনৈতিক ঐক্য প্রয়োজন এবং সকল রাজনৈতিক দলগুলোরই আসলে ভাষাগত ব্যবহারের ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। আপনাদের দলের রাজনীতিতে ফেসবুক কেন্দ্রিকতা অনেকটা বেশি দেখা যায়, যে সব কিছু ফেসবুকে। এটি কি মাঠের যে রাজনীতি সেটির জন্য খুব ভালো ফল বয়ে আনবে? আপনাদের কি মনে হয়? দেখুন, ফেসবুক কেন্দ্রিকতা বিষয়টা আসলে এমন হয়ে গেছে যে দেখেন আমাদের যে প্রজন্ম, আমি এটা একটা আমাদের জেনারেশনের কথা যদি বলি, সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই আমাদের এই প্রজন্মটা এতদিন
আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা অ্যাক্টিভিজমের মাধ্যমে নিজেদের আসলে এস্টাবলিশ করেছি, নিজেদের লিডারশিপ এস্টাবলিশ করেছি। সেক্ষেত্রে আমার মনে হয় যে ফেসবুককে স্ট্যাটাস দেওয়ার প্রবণতা বা নিজেদের আসলে আমাদের আসলে তো খুব বেশি আওয়ামী লীগের সময় আমরা মাঠে যখন মার খেয়েছি, আমাদের তো ফেসবুকই একমাত্র মাধ্যম ছিল যেখানে আমরা নিজেদের কথা প্রকাশ করতে পারতাম, এবং অনেক ক্ষেত্রে আমরা সেটাও পারতাম না, কারণ আমরা আবরার ফাহাদের কথা কিন্তু জেনেছি। কারণ ওই সময় আসলে একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া আমাদের জন্য কঠিন ছিল। তবে এটা অবশ্যই যে আমাদের যারা আমাদের সাথে আছে এনসিপিতে, তারা একটু বেশি ফেসবুক মুখী বা নিজেদের কথা প্রকাশ করে ফেলে ফেসবুকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় রাজনৈতিক দল হিসেবে তো আমরা মাত্র শুরু করেছি, আমাদের অবশ্যই সকলের ক্ষেত্রেই এই ফেসবুক ব্যবহারে আসলে রাজনৈতিক দল হিসেবে নিজেদের এস্টাবলিশ করার জন্য এখানে আসলে সতর্কতা অবশ্যই জরুরি। না, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে গত 4 মাসে এনসিপির রাজনীতি বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এনসিপির উচিত ছিল হচ্ছে বাংলাদেশ চষে বেড়ানো, বিভিন্ন জেলা উপজেলায় যে মানুষের সাথে কথা বলা, কিন্তু সেই জায়গাতে তো আপনাদের অনেকটাই ঘাটতি। সাম্প্রতিক সময়ে আপনাদের 2 জন শীর্ষ নেতা বিভিন্ন জেলায় যাচ্ছেন, কিন্তু এটি তো আরও আগে থেকে চালু হওয়া দরকার ছিল। যেহেতু আপনারা রাজনীতি করবেন, ভোটের রাজনীতিতে যেতে হবে, দল গোছানোটা তো সবচেয়ে বেশি জরুরি ছিল। সেই জায়গাটাতে কি ঘাটতি আছে বলে আপনার মনে হয় না? আচ্ছা, ঘাটতি বলতে হ্যাঁ, আমি যদি আসলে ব্যাপারটা একটু এইভাবে বলি, সেটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের আমি যদি বলি যে অভ্যুত্থানের অনেকগুলো মুখ যেগুলো আসলে খুব পরিচিত মুখ, সেই মুখগুলো নিয়ে যখন এনসিপি গঠন হলো এবং দলের যদি বলি বয়স 4 মাস, সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের নিয়ে মানুষের আসলে অনেক প্রত্যাশা, সাধারণ মানুষের। দেখেন, আমরা কিন্তু যখন 28 ফেব্রুয়ারি যখন দলের আত্মপ্রকাশ হলো, তারপরে কিন্তু রমজান শুরু হয়ে গেল, কিন্তু আমরা রমজানেও যেটা করলাম সেটা হচ্ছে আমরা বিভিন্ন ভাবে আসলে ইফতারের মাধ্যমে মানুষের সাথে একটা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেছি। আমরা দলের অভ্যন্তরে আমাদের আসলে আমাদের লক্ষ্য কি হবে, উদ্দেশ্য কি হবে, এবং আমাদের দলটাকে আরও কিভাবে করে আসলে ফার্নিশ করা যায়, আমরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ানো যায়। কারণ এখানে স্বাভাবিকভাবেই জানেন যে এনসিপিতে বিভিন্ন জনরার মানুষ এসছে, তাদের আসলে মতাদর্শিক জায়গা থেকে আমরা আসলে পার্টি লাইনটা ঠিক করার জন্য সময় নিয়েছি। আমাদের গঠনতন্ত্র এখন আমরা প্রস্তুত করেছি, সেটা মানে উই আর অ্যাবাউট টু পাবলিশ মেবি। তো এই জায়গাগুলোতে আমাদের আসলে 4 মাস লেগে গেছে, এবং আপনি জেনে থাকবেন যে আমরা এই ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু শহীদ আহত পরিবারের সাথে দেখা করেছি, যারা প্রত্যেকেই নিজেদের এলাকায় গেছে ঈদের মধ্যে। তো তারা নিজেদের এলাকায় নিজেদের যারা আসলে মানুষজন এবং হচ্ছে শহীদ পরিবার আহতদের সাথে তারা আসলে এক ধরনের কথাবার্তার মধ্যে দিয়ে তারা সময় পার করেছে তখন। সুতরাং এখানে আসলে জনমত গঠন বা একদম রাজনৈতিকভাবে দল হিসেবে হয়তো আমরা যেতে পারিনি, তবে আমাদের কিন্তু ছোটখাটো এই ধরনের নানান ধরনের প্রোগ্রাম ছিল, কর্মসূচি ছিল। তৃণমূল মানুষের কাছে যাওয়া, আপনাদের দলের নামটা চিনানো, জি জি জি। আপনি কি মনে করেন যে একদম বাংলাদেশের টেকনাফের প্রত্যন্ত গ্রামের মানুষ যদি আপনার দলের নাম না জানে, তাহলে সেটি ভোটের রাজনীতিতে তো একটি প্রভাব ফেলবে? সেই জায়গাটাতে আপনাদের ঘাটতি আছে কিনা? রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন যে এই জায়গাটাতে আপনাদের ঘাটতি রয়েছে। গত 4 মাসে যে কর্মকাণ্ড আপনাদের হওয়ার কথা ছিল সেটি তেমন একটা পরিলক্ষিত হয়নি। হ্যাঁ, একদম। দেখেন, ওই যে যেটা বললাম যে আমাদের আসলে এমন না যে আমাদের আসলে আমরা আরও অনেক কিছু করতে পারতাম কিন্তু করিনি, কিন্তু আমাদের মনে হয়েছে যে আমাদের আসলে যেই সময়টা ছিল সেই সময়ের মধ্যে আমরা যেভাবে করে আসলে পরিকল্পনা করেছি, যেমন দেখেন এখন আমাদের দলের 2 শীর্ষ নেতা তারা উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে কিন্তু পথসভা করছেন। সুতরাং এই জায়গা এটা চলমান একটা প্রক্রিয়া, এবং আমাদের এখন সাংগঠনিকভাবে আমাদের কমিটি দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন বিভাগীয় প্রস্তুতি কমিটি এবং প্রস্তুতি সভা করছি এবং উপজেলাগুলো পর্যন্ত আমরা যাচ্ছি। সুতরাং আমরা আমাদের যা প্ল্যান সেটা হচ্ছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে মোটামুটি আমরা 1 মাসের মধ্যেই আমাদের সব কমিটি আসলে নিয়ে আসতে হবে, এবং আমাদের যেই সাংগঠনিক বিস্তারটা আমাদের শুরু করতে দেরি হয়েছে এটার বাস্তবতা কিছু ছিল। বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে রাজনৈতিকভাবে দেশের যে অবস্থা, সেই ক্ষেত্রে আমাদের একটা ফায়ার ফাইটিং মোডে চলে যেতে হয়েছে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের কিছু আমি যদি বলি যে কিছু সময় ক্ষেপণ হয়েছে, তবে আমরা কিন্তু নিজেদের এলাকাগুলোতে কিন্তু আমাদের যোগাযোগ ছিল এবং জনমত গঠনের যেই প্রক্রিয়া সেটা আমরা চেষ্টা করেছি। আর পথসভার মাধ্যমে এখন যেভাবে করে আসলে আমি যদি বলি একদম আনুষ্ঠানিকভাবে এটার যাত্রা শুরু হলো, এটা কিন্তু চলমান থাকবে। চলমান যে রাজনৈতিক অস্থিরতা,
আমরা দেখলাম যে গত মঙ্গলবার বুধবার থেকেই এক ধরনের অস্থিরতা চলছে। মাঝে একটা গুঞ্জনও উঠেছিল যে প্রধান উপদেষ্টা যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। তো সেটি কতটুকু নিরসন হচ্ছে? আপনাদের সাথে তো নিবিড়ভাবে কথা হয় এবং আপনাদের প্রতিনিধিরা বৈঠকও করেছেন, কতটুকু নিরসন হয়েছে? এটি আসলে আমরাও যেভাবে শুনেছি সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা উনি বিভিন্ন রাজনৈতিক দল এবং নানান পক্ষের সাথে আসলে বৈঠক করেছেন এবং করে উনি যেটা বলেছেন যে ওনাকে কাজ করতে দিতে হবে, এটা আমরা সবাই শুনেছি। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে এখন সেই সংকটকালীন পরিস্থিতি আর নেই এবং বিএনপি বলেন, জামাত বলেন, এবি পার্টি, এনসিপি সবাই কিন্তু গিয়ে ওনাকে এতটুকু আশ্বস্ত করেছে যে না, উনি আসলে যাতে পদত্যাগ না করেন এবং সবাই সেই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং বলেছে যে না, প্রফেসর ইউনূসকেই থাকতে হবে এবং তিনি যাতে সবার সহযোগিতা পান সেই বিষয়টি উনি সবার কাছে ব্যক্ত করেছেন এবং চেয়েছেন। এবং আমাদের দলের পক্ষ থেকে তো আমরা 5টি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছি সেখানে। সেটা হচ্ছে প্রথমত শহীদ এবং আহতদের পুনর্বাসনের যে বিষয়টি, সেটা খুবই ধীর গতিতে চলছে এবং হাসিনার আমলে হয়ে যাওয়া যে স্থানীয় এবং জাতীয় নির্বাচনগুলো, সেগুলো হচ্ছে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করা। এবং এখানে আমরা কিন্তু এর আগেও যেটা বলেছি সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এটা কিন্তু এর আগেও আমরা যখন আন্দোলন করেছি, আমরা প্রোগ্রাম করে আমরা বলেছি যে আমরা এটা চাই, তখনও বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমত্য হতে পারেনি দেখে আসলে এটা আটকে গেছিল। তো সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে এবার যে 30 কার্যদিবসের মধ্যে এটা প্রকাশ করতে চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আমরা এই অগ্রগতি সম্পর্কেও আসলে সেদিন আলোচনা হয়েছে। এবং আমরা নির্বাচন কমিশন যে পুনর্গঠনের একটা বিষয়, সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি এবং আমাদের যে গুরুত্বপূর্ণভাবে আমরা জোর দিয়েছি বিচার, আওয়ামী লীগের বিচার সংস্কার এবং নির্বাচন, গণপরিষদ নির্বাচন এবং তারপরে আইনসভা নির্বাচন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে তার সাথে আমাদের কথা হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে যে প্রতিনিধি দল গেছে আহ্বায়কের নেতৃত্বে, তারা এই বিষয় নিয়েও আলোচনা করেছে এবং এখন মনে হয় যে আসলে সব রাজনৈতিক দলগুলোই যেহেতু এই একটা জায়গায় কমিট করেছে না, ইউনূস সরকারকে মানে তারা থাকতে হবে এবং নির্বাচন ওনার আন্ডারেই করতে হবে। এবং আপনি বিএনপির যিনি ভারপ্রাপ্ত মহাসচিব, মানে তিনিও কিন্তু একই কথা বলেছেন যে আসলে ইউনূস সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করা এবং তার আন্ডারেই আসলে নির্বাচনটা করা। সুতরাং আমরা মনে হয় যে এই মুহূর্তে সেই সংকটকালীন পরিস্থিতি নেই এবং আমরা একটা ঐক্যের মাধ্যমে নির্বাচন পর্যন্ত যেতে চাই। ঐক্য তো জরুরি। একটা বিষয় যদি আপনি দেখেন, মানে কিছু সমস্যা তো এত দূর পর্যন্ত আসার কথা না। আপনারা ঠিক না, মানে সরকার উত্তর সিটিতে একজনকে দায়িত্ব দিয়েছে। তো দক্ষিণ সিটিতে যদি গত বছর অক্টোবর নভেম্বরে সরকার ডেকে যদি বলতো ইশাক হোসেনকে যে আপনি এখানে প্রশাসক হিসেবে নিয়োগ নেন, সে নিত কি নিত না সেটি পরের বিষয়, কিন্তু এটা তো তাকে সম্মান দেওয়া হতো। অথবা এখন যে কার্যক্রম চলছে সেটি অন্য বিষয়, তো এটা তো তাকে সম্মান দেওয়া হতো। তাদেরও তো একটা বড় ভূমিকা আছে। গত 16 বছর তারাও নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। তো এই যে সমস্যাগুলো খুব সহজেই তো সমাধান করা যায়, তো এই ঘাটতিগুলো কেন হচ্ছে আপনার কাছে কি মনে হয়? এই যে ইশাক হোসেনকে মেয়রের শপথ নেওয়ার জন্য রাজপথে থাকতে হচ্ছে, তার এই থাকাটা যৌক্তিক কিনা অযৌক্তিক সেটি পরের প্রশ্ন, সেটি একটি প্রশ্ন। কিন্তু আপনারা তো দায়িত্ব একজনকে দিয়েছে, মানে সরকার তো দায়িত্ব একজনকে উত্তর সিটিতে দিয়েছে, তো তাকেও তো তার তো এই রাজপথে নামতে হয় না, সেও তো নির্যাতিত। আপনার কি মনে হয় যে এই কিছু সমস্যা একদম আলোচনার মাধ্যমেই তো সমাধান করা যায়? এই সমস্যাগুলো নিয়ে তো রাস্তায় আসার কোনো প্রয়োজন পড়ে না। দেখেন, এখন এই বিষয়টাতে আমি যেটা বলি সেটা হচ্ছে কিছু বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করলে রাজপথে আসতে হয় না। এখন আলোচনাটা আসলে কি বিষয়ে হবে, আলোচনাটার কেন্দ্রবিন্দু কোনটি? আসলে নির্বাচনটা অবৈধ করা নাকি আসলে নিজেকে মেয়র হিসেবে? নির্বাচনের প্রসঙ্গে আমরা পরে গেলাম যে সেই নির্বাচন অবৈধ, সেটি তো ঠিক আছে, আমি নির্বাচন আনতে চাচ্ছি না। আমি বলছি যে উত্তর সিটিতে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তো ইশাক হোসেনকে যদি এই সরকার ডেকে বলতো যে আপনি দক্ষিণ সিটির দায়িত্ব নেন, সেটি প্রশাসক হিসেবে দায়িত্ব নেন,
সমস্যা কি ছিল? না, এটা তো আসলে মানে উনি চেয়েছে, উনি তো আদালতের মাধ্যমে আসলে এই বিষয়টা পুরোটা সাম্প্রতিক জি কালে জি জি এসেছে। জি না, আমি তার এখানে আগের কথা বলছি, মানে এটা তো মানুষকে যদি সম্মান করা হয়, সে দায়িত্ব নাও নিতে পারে, নিতেও পারে, সেটি পরের বিষয়। কিন্তু মানুষকে প্রশাসক সম্মান হিসেবে তো একজন অলরেডি কাজ করছিলেন, তো সেই জায়গা থেকে মানে এখানে সরকারের পক্ষ থেকে কেন ইশরাক হোসেনকে বলা হলো না, এটা এই প্রশ্ন বোধহয় ইশরাক হোসেন এবং সরকারেরই একটা হতে পারে। মানে আমার পক্ষ থেকে আমাদের প্রতিনিধি বলতে প্রথমত আমি যদি বলি যে আমি বলতেছি না বলতেই হবে, অথবা কেন বলেনি সেটিও বলছি না, এটা সরকারের সিদ্ধান্ত, সরকার কাকে দিবে বা দিবে না। আমি বলছি এই সমস্যাগুলো তো মানে খুব সহজেই সমাধান করা যায়। এটা সহজ বা কঠিন, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যেহেতু ইশরাক হোসেনের এই বিষয়টি এত সহজে সমাধান যদি হতো তাহলে তো সরকারের পক্ষ থেকে তারা নিশ্চয়ই নিতেন। মানে আসলে কি পদক্ষেপ নিতেন আমার পক্ষে সেটা বলা কঠিন। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এখানে এই বিষয়টি নিয়ে আসলে ইশরাক হোসেন একবার বলেন যে উনি আসলে মেয়র হতে চান, একবার বললেন যে নির্বাচন অবৈধ, আবার বললেন যে ওনার ফেসবুক পোস্টের মাধ্যমেই জানলাম যে উনি আসলে এই মেয়রটেওর ব্যাপারটা আসলে ওনার প্রয়োজন নেই, উনি আসলে একটা মানে জাস্টিসের পক্ষে বা ওনার প্রতি ন্যায্যতার বিষয়ে উনি হচ্ছে মানে রেইজ করেছেন ভয়েস। তো আসলে এবং এরপরে দেখলাম আবার যে আমাদের যিনি স্থানীয় সরকার উপদেষ্টা, তাকে নিয়ে আবার এক ধরনের একটা মব ক্রিয়েট করা এবং মানে ইশরাক হোসেনের সমর্থক যারা আছেন তারা আসলে এই মানে তার ছবিতে জুতা মারা এবং নানান ধরনের আমরা ব্যাপার দেখলাম। দেখেন, এই বিষয়টা আমার মনে হয় যে আলোচনার টেবিলে হতে পারতো হয়তো, কিন্তু যেই পরিস্থিতি তৈরি করা হলো সেটা আসলে বাংলাদেশের মানুষের জন্য সেটা খুব ভালো বার্তা দিল না রাজনৈতিকভাবে। দেখেন, যিনি দায় কি সরকারের নেই? সরকারের পক্ষ থেকে দায় আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে মানে দায় আছে কিনা, কারণ নগর ভবনের সামনে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা এবং সাধারণ মানুষের কিন্তু ওই কয়েকদিন আপনিও জেনে থাকবেন যে অবশ্যই ভোগান্তি হয়েছে এবং সেখানে যেই ধরনের আমি বলবো যে যেটা রাজনৈতিকভাবে আমরা যদি বলি আন্দোলনের আদবের মধ্যেও পড়ে কিনা এটাও একটা প্রশ্ন, যে সেখানে যে ধরনের ব্যবহার করা হয়েছে সিকিউরিটিদের সাথে এবং এটা মানে কি বলে নগর ভবনে ঢোকার ক্ষেত্রে যেই ধরনের আচার আচরণ করা হয়েছে, তো সেটা আমার কাছে মনে হয় ভালো বার্তা দেয় না রাজনৈতিক স্ফিয়ারে। তো এই বিষয়টি আসলে টেবিলে সমাধান হওয়ার মতো বিষয় কিনা সেটা মানে এটা তো হচ্ছে সাম্প্রতিক সময়ের বিষয়। আমি একটু বলেছি যে আগেই তো এটা তো এই পর্যন্ত যাওয়ারই কথা না, যে একটা মানুষকে সম্মান করলে তো কোনো সমস্যা নেই। উনি আসলে সম্মান এটা চেয়েছে কিনা এটাও তো আসলে তা চাইতে হবে কেন? আপনি উত্তরে যাকে দেয়া হয়েছে সে কি চেয়ে এসেছে? অথবা মানে অন্য অনেক জায়গায় অনেক পদে বসানো হয়েছে না? মানে এটা এখানে দক্ষিণে যে ইশরাক হোসেনকেই বসানো হবে এটা আসলে আমি জানি না যে এই ইকুয়েশনটা কিভাবে মিলছে, আমি জানি না। মানে এটা এমন হতে পারে আপনার বিষয়টা সেটা হচ্ছে যে ইশরাক হোসেন এর আগে নির্বাচন করেছেন এবং নির্বাচন অবৈধ ঘোষণা করার জন্য আদালতের কাছে গেছেন। মানে ইকুয়েশনটা তো যদি এভাবে হয় তাহলে ঠিক আছে, সরকারের পক্ষ থেকে হয়তো তিনি যদি সরকারের সাথে আলোচনায় বসতে চাইতেন সরকার সেখানে কিভাবে রেসপন্স করতো এবং সেখানে হয়তো আলোচনার টেবিলে একটা কথা হতে পারে। এখন তার পক্ষ থেকে আসলে সরকারের সাথে কথা বলা বা সরকার আসলে তার সাথে কথা বলতে চেয়েছে কিনা বা এই ধরনের আন্তরিকতার জায়গা ছিল কিনা সেটা তো আসলে প্রশ্নের ব্যাপার। সরকার তো তার জায়গায় স্পষ্ট করেছে যে জুনের মধ্যে জাতীয় নির্বাচন দেবে। এটি আগেও হতে পারে, ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতেও হতে পারে। এখন যদি আপনার হচ্ছে জাতীয় নির্বাচন ডিসেম্বর জানুয়ারিতে হয়, আপনারা কি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, অবশ্যই। মানে আমরা যেভাবে করে আসলে আমরা যেহেতু আগে জাতীয় নাগরিক কমিটি হিসেবে ফাংশন করেছি, তো জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে কিন্তু আমরা রাজনৈতিকভাবে আকাঙ্ক্ষিত কিছু তরুণ যারা আসলে নতুন করে রাজনীতি করতে চায় এবং আমরা যেটা বলছি যে আমরা এখন এনসিপি হিসেবে যখন ফাংশন করছি আমরা কিন্তু কোনো বয়সের লিমিটেশন দিইনি। আমরা চাই তারুণ্য এবং অভিজ্ঞতার যে একটা সমন্বয়, সেই সমন্বয়ে হচ্ছে আমাদের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত আমরা সেটাতে আগাতে চাই। সেই জায়গা থেকে আমরা একেবারে তৃণমূল পর্যায়ে যারা সিনিয়র আছেন এবং যারা তরুণ রাজনীতিবিদ হিসেবে নিজেদের নিয়ে আসতে চান, আত্মপ্রকাশ করতে চান, তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আমরা আশা করি আমরা ৩০০ আসনে অবশ্যই প্রার্থী দিতে পারবো। আমরা দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা ঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না। এই সাম্প্রতিক সময়ে ৩ জন বিষ পানে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। তো এই বিষয়গুলো তো সবার জন্যই অনেকটাই কষ্টকর এবং লজ্জাজনক। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? এবং এই সরকারে তো ছাত্রদেরও প্রতিনিধি আছে, মানে যারা এই আন্দোলনে করেছে তাদেরও প্রতিনিধি আছে।
এটা অবশ্যই আমরা বলতে চাই যে এটা সরকারের পক্ষ থেকে একটা বড়, আমি যদি বলি যে এই সরকারের মূল কাজ যেই কয়েকটা জিনিস হওয়ার কথা ছিল তার মধ্যে প্রথম কিন্তু এই শহীদ পরিবারের এবং আহতদের পুনর্বাসন। এই জায়গা থেকে আসলে সরে আসার কোনো সুযোগ নেই, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু দেখেন আমি এটা মানে একদমই খুবই স্ট্রংলি বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত অভ্যুত্থানে শহীদের মানে ঠিক সংখ্যাটাই জানি না। সেই জায়গায় আমার মনে হয় যে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আছে, এবং এখানে আমার মনে হয় যে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও দায় আছে। রাজনৈতিক দল হিসেবে আমার মনে হয় বড় দল হিসেবে বিএনপি, জামাত এবং আমাদেরও কিন্তু আসলে এই জায়গাটাতে আরও অনেক বেশি ফোকাস থাকা দরকার ছিল। এবং মানে আমার মনে হয় যে আমরা যেরকম অন্যান্য অনেক এজেন্ডা ভিত্তিক কথা বলছি, সেখানে আমাদের এই আহত শহীদদের কথা আরও আগে বলা উচিত ছিল, এবং আমাদের এই বিষয় নিয়ে সব রাজনৈতিক দলগুলো যদি আসলে দায়িত্ব নিত, সেখানে হয়তো সরকারের ক্ষেত্রেও সুবিধা হতো। কিন্তু আমার মনে হয় যে যেহেতু সরকারে এই পুরো বিষয়টার মধ্যে আছে এবং এই আহত এবং শহীদদের যে পুনর্বাসন, তাদের যেরকম যে টাকা এবং মাসিক ভাতার যে প্রতিশ্রুত যে মানে সহায়তার কথা বলা হয়েছে, সেই সহায়তা কিন্তু তাদের খুব দ্রুত সময়ের মধ্যে তারা পাচ্ছে না। এবং এখানে নানান ধরনের আমি যদি বলি আমলাতান্ত্রিক জটিলতা আছে, কেউ টাকা পাচ্ছে কেউ পাচ্ছে না, নানান আসলে এলাকাগুলো থেকে আমাদের কাছে রিচ করা হয়, আমরা চেষ্টা করি সেইটুকু আসলে পূরণ করার, কিন্তু এটা তো পুরো প্রসেসটা তো আসলে সরকারের। তো সরকারের পক্ষ থেকে এই বিষয়টি এক্সপিডাইট করার জন্য আরও আসলে দরকার হলে জনবল নিয়োগ করা দরকার, এবং এই বিষয়টি আসলে ইগনোর করার কোনো সুযোগ নেই। বিচার প্রক্রিয়া নিয়ে আপনারা কি সন্তুষ্ট? বিচার প্রক্রিয়ার যে গতি, বিচারের যে গতি, দেখেন বিচারের গতি বলতে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে দেখলাম যে প্রথমবারের মতো চাংখারপুলের সেই যে ঘটনা ছিল, সেখানে যারা গুলি করেছে তাদের নিয়ে প্রথম বিচারিক প্রক্রিয়ার একটা শুরু আমরা দেখলাম। এই জায়গাতে আমরা অনেক বেশি গুরুত্ব দিব ট্রাইব্যুনালের উপরে, যে ট্রাইব্যুনাল এই বিচারিক প্রক্রিয়ার দায়িত্ব পেয়েছে। তো এইখানে আসলে কোনোভাবে যাতে এই বিচারিক প্রক্রিয়াটি যেহেতু চলমান আছে, সেহেতু এইটা আসলে যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, এবং ট্রাইব্যুনালে যারা বিচারপতি আছে, দেখেন অনেক বিচারক কিন্তু এখনও পরিবর্তন হয়নি, সেই ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে থাকা বিচারক যারা আসলে এতদিন এই 15 বছর এই যদি বলি বিচার বিভাগটাও আসলে আমাদের প্রধানমন্ত্রীকেই আসলে সাপোর্ট দিয়ে গেছে, এবং সকল এই বিচার বিভাগেরও তো দায় আছে। সেই জায়গা থেকে আমরা এই বিষয়ে আসলে একটু কনফিউজ যে আসলে সেই একই বিচার প্রক্রিয়ার মধ্যে সেই বিচারক দিয়ে, সেই বিচারপতি দিয়ে আসলে কিভাবে এই আবার আমরা যেই একটা সুষ্ঠু বিচারের কথা বলছি সেটা বিচার হবে। সেই জায়গা থেকে আমরা ট্রাইব্যুনালের উপরে এখন পর্যন্ত আমরা ভরসা রাখতে চাই, কিন্তু আমাদের গভীর মনোযোগ থাকবে এই বিষয়ে যে যাতে বিচারিক প্রক্রিয়াটা কোনোভাবে বাধাগ্রস্ত না হয় এবং এটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অসংখ্য ধন্যবাদ মনিরা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা শুনছিলাম জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের।